আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলিফ টিম অবজারের পক্ষ থেকে। আমরা আজকে সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 1 সায়েন্স মানে বিজ্ঞানের প্রথম অধ্যায় পার্ট 3 আমরা এর আগে আর দুইটি পর্ব আপলোড করেছিলাম, তোমরা ওগুলো দেখে আসবে। আমরা 3 নম্বর পর্বে আছি। 3 নম্বর পর্বে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম টপিকে কি বলা হয়েছে আমরা দেখি আমাদের বইয়ে। এটা হলো তোমাদের পাঠ্য বই 6 নম্বর পৃষ্ঠায় পার্ট 8-9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। আমাদের বইতে কি বলা আছে আমরা একটু দেখি। ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজন অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবা জনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয় এবং মলমূত্র যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এইটুকুর ভিতরে বলা হয়েছে যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির জন্য যে সকল জীবাণু দেয় তার মধ্যে অন্যতম হলো ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্নভাবে ছড়ায়। এখানে কিছু মাধ্যম দেওয়া আছে। আর ময়লা হাত, ঠিক আছে, ময়লা হাত কিন্তু সুবিধাজনক এবং সহজ মাধ্যম ব্যাকটেরিয়া তোমাদের দেহে অভ্যন্তরে পৌঁছানোর জন্য। ঠিক আছে, ময়লা হাত, ঠিক আছে, ময়লা হাতের মাধ্যমে মুখ গহ্বর মানে মুখের ভিতর দিয়ে খাওয়ার মাধ্যমে আমাদের দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করে। ঠিক আছে, তারপরে ময়লা জামা কাপড় যদি আমরা পরি, ময়লা জামা কাপড়ের মাধ্যমে ব্যাকটেরিয়া স্পোর বলতে বোঝাচ্ছে যেটার মাধ্যমে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে। ঠিক আছে, ওই স্পোরটা আমাদের শরীরে ঢোকে। ঠিক আছে, তারপরে তোমার পচা বাসি, ঠিক আছে, পচা বাসি বলতে ওর ভিতরে ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, পচা বাসি খাবার আমরা খাইলে ওটার মাধ্যমে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ঢোকে। তারপরে আমরা রাস্তা হাঁটার সময় ধুলাবালি, ঠিক আছে, ধুলাবালি আমাদের নাক দিয়ে চোখ দিয়ে ভিতরে ঢুকে, ওটার ভিতরে ব্যাকটেরিয়া এবং জীবাণু আছে। ঠিক আছে, তারপরে এগুলা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আমার হাতে ব্যাকটেরিয়া আছে, আমি আরেকজনের সাথে হ্যান্ডশেক করলাম, ঠিক আছে, হ্যান্ডশেক করলাম, আমার হাত থেকে আবার ওর হাতে ব্যাকটেরিয়া চলে গেল। ঠিক আছে, তারপর বিভিন্নভাবে তারপরে তোমার বৃষ্টি হলে, ঠিক আছে, জোয়ার বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে ব্যাকটেরিয়া চলাচল করে। ঠিক আছে, অসংখ্য ব্যাকটেরিয়া আছে তোমাদের এই ধুলাবালির ভিতরে, তোমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাকটেরিয়া এবং বিভিন্ন অণুজীব। ঠিক আছে, ওগুলা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনেক বড় কারণ। তারপরে একটা কাজ দেওয়া আছে, এটা তোমরা বাসায় দেখে নেবে, এটা বেশি ইম্পর্টেন্ট না। তারপরে আমরা কি বলা হয়েছে দেখি। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয়। আচ্ছা, উপর অংশটুকুতে আমরা জানতে পারলাম যে ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া কিভাবে সংক্রমিত হয়। ব্যাকটেরিয়া আমরা জানতে পারলাম যে বিভিন্ন মাধ্যমে সংক্রমিত হয় এবং ওই ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু কলেরা, টাইফয়েড, ঠিক আছে, ওগুলো হয়ে থাকে। কিন্তু এখানে আবার বলেছে যে অ্যান্টামিবা আমরা জানি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এক ধরনের অণুজীব অ্যান্টামিবা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে অ্যান্টামিবা কিভাবে আমাদের দেহে সংক্রমিত হয় এবং আমাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। ঠিক আছে, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যান্টামিবা অণুজীব। এটা কিভাবে, যে আগের সময় কি মাটির ভিতরে মানুষ মলমূত্র ত্যাগ করতো। মলমূত্র কি তোমরা চিনো?
আর বললাম না বিস্তারিতভাবে। এগুলা এগুলা কি করতো, ত্যাগ করতো মলমূত্র যেখানে সেখানে, ঠিক আছে। স্বাস্থ্যসম্মত পায়খানা মানে আর কি টয়লেট ছিল না, শৌচাগার ছিল না, ঠিক আছে। যার কারণে তারা বিভিন্ন বাগানে, ঠিক আছে, খোলা মাঠের ভিতরে করতো, মলমূত্র ত্যাগ করতো। যার ফলে ওই মলমূত্রের ভিতরে যে জীবাণুগুলো থাকতো, যেমন অ্যান্টামিবাটা বিশেষ করে মাটির সাথে মিশে যেত। এই জীবাণুগুলো মাটির সাথে মিশে যেত। ওই মাটির সাথে মিশে যাওয়ার ফলে মাটি যারা ধরতো, ঠিক আছে, ওদের শরীরেও ওই জীবাণুটা যেত, অ্যান্টামিবা যেত, ব্যাকটেরিয়া যেত, ঠিক আছে। ওই মাটিতে আবার যে সকল শাকসবজি, ঠিক আছে, যে সকল শাকসবজি উৎপন্ন হতো, ওই শাকসবজির ভিতরেও ওই সকল জীবাণু ঢুকে পড়তো, শাকসবজির ভিতরে ঢুকে পড়তো। এবং ওই শাকসবজি আমরা যে সময় খাই, রান্না করে খাই, রান্না করার সময় কিন্তু কিছু কিছু মরে গেল, কিন্তু অনেকগুলো থেকে যায়। কি থেকে যায়? অণুজীব, জীবাণু থেকে যায়, ঠিক আছে। তাহলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। তারপরে এটুকু কি বলা হয়েছে দেখি। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2-4 দিনে এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসুই ও বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। এখানে বলা হচ্ছে ভাইরাসের কথা। ভাইরাসের মাধ্যমে কি কি রোগ হয়, মূলত ভাইরাসের মাধ্যমে যে সকল রোগ হয় ওগুলো মোটামুটি স্বাভাবিক। যেমন হাঁচি কাশি হয়, আমাদের জ্বর হয়, ঠিক আছে, ভাইরাসের কারণে। ভাইরাস 2 থেকে 4 দিনের মধ্যে আমাদের শরীর সুস্থ হয়ে যায়। কিন্তু ভাইরাস জনিত এমন রোগ আছে যেগুলা মরণ ব্যাধি, ঠিক আছে, মৃত্যু দুয়ারে পৌঁছে দিবে। যেমন এর মধ্যে এখানে বলা হয়েছে যে লোকের রক্ত যে এইডস রোগের নাম শুনছো তোমরা মনে হয়, এইডস রোগ। তারপরে উদ্ভিদের মোজাইক রোগ হয়, ঠিক আছে, মোজাইক রোগ হয়। এগুলো কিন্তু আর কি সহজে ছাড়তে চায় না, ঠিক আছে। এইডস রোগটা কি বিশেষ করে মানুষের দেহে ছড়ায়, এগুলো সহজে ছাড়তে চায় না। এই রোগটা কিভাবে ছড়ায় এখানে বলা হয়েছে যে অসুস্থ ব্যক্তির রক্ত গ্রহণ করলে অনেক সময় আমাদের শরীরে রক্তের প্রয়োজন হয়, রক্তের ঘাটতি দেখা যায়, তখন আমরা আরেকজনের থেকে রক্ত নিই, ঠিক আছে। কিন্তু ওই ব্যক্তি যদি এইডস রোগে আক্রান্ত থাকে, রক্ত নিলে কিন্তু আমাদের শরীরেও এই রোগের সংক্রমণ হবে। এই যে জীবাণুটার কারণে হয় ভাইরাস, ওই ভাইরাস আমাদের দেহ সংক্রমিত হবে। তারপর মাদক গ্রহণের মাধ্যমে, মাদক কিন্তু একটা খারাপ জিনিস, যে অ্যাডিক্টেড হয়ে যায় সে কিন্তু ফিরে আসতে পারে না, বেশিরভাগ মানুষই ফিরে আসতে পারে না। মাদকের দিকে যাওয়া না, ঠিক আছে, বিনোদনের জন্য অনেকেই আছে, তোমরা মাদকের দিকে যাওয়া না, এটা খুবই খারাপ জিনিস। তারপর মাদক গ্রহণ, তারপর আছে একসুই বহু লোকের ইনজেকশন গ্রহণ। অনেক সময় দেখা যায় যে আমরা হাসপাতালে গেলাম টিকা দিতে, ঠিক আছে, টিকা দিতে বা কোনো একটা ইনজেকশন নেওয়ার সময় আমরা ডাক্তার যদি কি করে, একটা সুই দিয়া অন্য একজনের দিছিল, ঠিক আছে, একজনের দেওয়ার পর আবার তোমাকে দিল, আবার তোমার পর আবার আরেকে দিল, একটা সুই দিয়া ইনজেকশন দিল। তখন কিন্তু ওই সুইর মাধ্যমে কিন্তু তোমাদের শরীরে ভাইরাস, ঠিক আছে, ভাইরাস ছড়ায়। সেই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে একসুই বারবার ইউজ না করা হয়। অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। তারপরে মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। তোমরা এগুলো আক্রান্ত হয়েছে কিনা জানি না। মাম্পস, হাম, বসন্ত এগুলো কিন্তু খুবই মারাত্মক রোগ, কষ্টকর, খুবই কষ্টদায়ক। ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে হিট করে, ঠিক আছে, যে আমাদের ফুসফুসে এই শ্বাসনালীতে হিট করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। সুস্থ দেহ অসুস্থ দেহ থেকে বিভিন্ন মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে এবং পরিবেশের ভিতরেও অজস্র ছড়িয়ে ছিটিয়ে আছে ভাইরাস, ঠিক আছে। তোমরা সেফ থাকবা। তারপর আছে আমাদের প্রথম টপিক শেষ, আমরা দ্বিতীয় টপিকে যাব।
তাহলে আমাদের 2 নম্বর টপিকে কি বলা হয়েছে, মানব দেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। ঠিক আছে, এটা হলো তোমাদের পাঠ্যবই 6 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, পার্ট 10 মানব দেহের অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি, মানে অণুজীবের মাধ্যমে সৃষ্ট যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে এগুলোর প্রতিরোধ এবং প্রতিকার। এখানে কি বলেছে দেখি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না, একসাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতের নখ কাটা, সাবান ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যত থুতু বা কফ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল করা ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মরে মাটিতে পুঁতে রাখতে হবে। মেরে মাটিতে পুঁতে রাখতে হবে। তারপরে ম্যাড কাউ ও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষ মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে আমরা দেখি। এখানে বলা হয়েছে যে মানব দেহে অণুজীব যে সকল স্বাস্থ্য ঝুঁকি, যে সকল রোগ ব্যাধি সৃষ্টি করে ও ওই রোগ ব্যাধি কিভাবে প্রতিকার করা যায়। ঠিক আছে, প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে মানতে হবে। ঠিক আছে, স্বাস্থ্য রক্ষার যে সকল নিয়ম আছে ওগুলো সবাই মিলে সম্মিলিতভাবে মানতে হবে। আর তোমরা মনে রাখবে যে রোগা পাতলা শরীরে কিন্তু রোগ ব্যাধি বেশি বাসা বাঁধে। ঠিক আছে, তোমরা সবসময় সুষম খাদ্য গ্রহণ করবা। সুষম খাদ্য মানে কিন্তু শাকসবজি, মাছ মাংস না কিন্তু। ঠিক আছে, জাঙ্ক ফুড কম খাবা। ঠিক আছে, জাঙ্ক ফুড খাবা না, সুষম খাদ্য গ্রহণ করবা। মাছ মাংস শাকসবজি যা আছে সব খাবা। ঠিক আছে, তারপরে তাজা শাকসবজি খাবা। তারপরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করবা। স্বাস্থ্যসম্মত পায়খানা বলতে তোমরা স্বাস্থ্যসম্মতভাবে মলত্যাগ করবা। ঠিক আছে, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করবা। তারপরে হাতের নখ কাটবা, তারপরে সাবান ব্যবহার করবা গোসল করার সময়। তারপরে রাস্তাঘাটে যত থুতু ফেলবা না, থুতু বা কফ ফেলবা না, এর মাধ্যমে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায়। তারপরে তোমার পথ চলার সময়, ঠিক আছে, বিশেষ করে ধুলাবালি জায়গাগুলোতে, ওই সকল রাস্তাগুলোতে তোমরা কি করবা, মাস্ক বা রুমাল ব্যবহার করবা। ঠিক আছে, আর যদি তোমার কোনো প্রতিবেশী বা বন্ধু ঠিক আছে কি কোনো রোগে আক্রান্ত থাকে, তার জিনিসপত্র তোমার আর কি তুমি ধরবা কম। ঠিক আছে, ধরার চেষ্টা করো না, কারণ ওগুলোর ভিতরে তার আর কি যে জীবাণুর কারণে তার রোগ হয়েছে, তার ওই জীবাণুটা থাকে। ঠিক আছে, তাহলে তুমি রোগা ব্যক্তির জিনিসপাতি ধরবা না। ঠিক আছে, আর তোমরা সবসময়
খেয়াল রাখবা যে তোমরা যখন আর কি যে রুমালটা ব্যবহার করবা ওই রুমালটা বাসায় এসে আবার ধুয়ে ফেলবা, ঠিক আছে? বাসায় এসে ধুয়ে ফেলবা। আর তোমরা টিস্যু ব্যবহার করতে পারলে আরো ভালো, ঠিক আছে? তারপরে পানি, পানি খাওয়া। তোমার পানি খাওয়া কিরকম? একেবারে আর্সেনিক মুক্ত, ঠিক আছে? আর্সেনিক মুক্ত ময়লা পানি না, বিশুদ্ধ পানি। অবশ্যই বিশুদ্ধ পানি পান করবা, আর্সেনিক মুক্ত পানি পান করবা, তাহলে এই সকল রোগের প্রতিকার করা সম্ভব। তারপরে এখানে আরো বলা হয়েছে যে ভাইরাস জনিত যে রোগগুলো হয় না পাখি, ঠিক আছে? যে বলা হয়েছে যে বার্ড ফ্লু, ঠিক আছে? এই সকল আক্রান্ত পাখিগুলোকে তুমি মেরে ফেলবা, ঠিক আছে? তোমার আর কি তুমি যেগুলো পালো, ঠিক আছে, পোষ্য পাখিগুলোকে তুমি মেরে ফেলবা, মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলবা। কারণ ওগুলাতে যে আর কি ভাইরাস জনিত যে রোগটা হয়েছে বার্ড ফ্লু ওই রোগটার কারণে কিন্তু তার সাথে থাকা যে সকল পাখি আছে ওদের দেহ কিন্তু সংক্রমিত হবে। এমনকি শুধু পাখি না, গরু, মহিষ, ভেড়া, ছাগল যেগুলো রোগ ভাইরাস জনিত কোনো রোগ হলে তোমরা চেষ্টা করবো মেরে ফেলতে। কারণ ওটা তুমি যদি করো, ওটাকে যদি সুস্থ করার চেষ্টা করো তুমি এই কালীন সময়ে তুমি আলাদা রাখবা ওদের আর কি, ওই তার সাথে যে সকল প্রাণীগুলো থাকে ওদের থেকে একটু আলাদা রাখবা। কারণ ওর থেকে ওই প্রাণীগুলোতে আবার আক্রান্ত হতে পারে, ঠিক আছে? এই জীবাণুগুলো সংক্রমিত হতে পারে। তাহলে আমরা পরবর্তী অংশে যাই। এখানে বলা হয়েছে এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ছে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সেই সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এ বিষয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে, প্রয়োজনে ঔষধ সেবন করাতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। এখানে বলা হয়েছে যে আমাদের সমাজকে, আমাদের কি এলাকাকে আমরা যদি স্বাস্থ্যসম্মত রাখতে চাই তাহলে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা কেমনে বাড়াবো? তবে সচেতনতা বাড়াতে হলে আগে নিজে সচেতন হতে হবে। নিজে সচেতন হতে হবে যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ যে সকল ইগুলো আছে, ওগুলা নিয়মগুলো আছে, যেগুলা আর কি নিয়মগুলা স্বাস্থ্য ঝুঁকি করতে হলে, অ্যাভয়েড করতে হলে আর কি, রিমুভ করতে হলে যে সকল নিয়ম আছে ওই নিয়মগুলো তোমরা ফলো করবা। তুমি আগে নিজে ফলো করবা, নিজে শিখবা, নিজে জানবা। জানার পরে তোমার এলাকার, ঠিক আছে, এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, এখানে বলা হয় যেমন মসজিদ, মন্দির, ঠিক আছে, বাজার, হাট, যেখানে মানুষের সমাগম বেশি ওই জায়গায় তুমি করবা, এগুলা বলবা যে মানুষকে সচেতন করবা, ঠিক আছে? তুমি তাহলে তোমার দলের কেউ নিয়ে ওগুলো মানুষদের সচেতন করবা। এবং কেউ যদি তোমার আর কি এই সকল ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হয় তাকে অতি দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন করবা, আর প্রয়োজন হলে তাকে ওষুধ খাওয়াবা, ঠিক আছে? আর যদি তাকে ওষুধ খাওয়াবা। আর আরেকটা ব্যাপার হলো চিকিৎসকের কাছে নিবা, অবশ্যই আর কি সার্টিফিকেট প্রাপ্ত চিকিৎসকের কাছে নিবা, ঠিক আছে? রেজিস্টার্ড চিকিৎসকের কাছে নিবা, কোন হাতুড়া ডাক্তার, ঠিক আছে, হাতুড়ি ডাক্তারের কাছে নিবা না। হাতুড়ি ডাক্তারের কাছে নিলে ওরা আর কি রোগ বুঝবে না, আরো কি করবে, রোগটাকে আরো হাবিতাবি ওষুধ দিয়ে রোগটাকে আরো জটিল করে দেবে, ঠিক আছে? অবশ্যই রেজিস্ট্রি ডাক্তারের কাছে নিবা। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে আমাদের অধ্যায়টা শেষ। আমরা আরেকটা, তাহলে আমাদের এই টপিক দুইটা শেষ হলো। আমাদের আজকে এই পর্যন্ত শেষ। তোমরা সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন একটা চ্যানেল, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব না করলে এটা উন্নতি হবে না। আমরা আরো ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আরো ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করবো। পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা অধ্যায় করবো। তোমরা আমাদের গ্রুপের ভিতরে ঢুকলে প্লে লিস্ট অপশনে গেলে তুমি সকল অধ্যায় পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দিও। সবাইকে আল্লাহ হাফিজ।